সেদিন আকাশ ছিল কালো মেঘে ঢাকা, যেন শহরের প্রতিটি কোণায় জঙ্কুকের অন্ধকার ছায়া ছড়িয়ে পড়েছিল। জঙ্কুক এই শহরের অপ্রতিরোধ্য মাফিয়া সম্রাট, যার প্রতিটি নিঃশ্বাস এক একটি নির্দেশ, যার চোখ দুটোতে চলছে নির্মমতার আগুন। তার সাম্রাজ্য জুড়ে ছড়িয়ে আছে রক্ত, ভয় আর অসীম ক্ষমতা। কিন্তু সেদিন তার মনে জেগেছিল এক নতুন ক্ষুধা, এক দুর্লভ শিকারের প্রতি তার দৃষ্টি আবদ্ধ হয়েছিল। সেই শিকার ছিল ঢাকা শহরের প্রভাবশালী মন্ত্রী সুবিনের একমাত্র কন্যা তে, যে এক বিশুদ্ধ গোলাপের মতো ছিল। জঙ্কুকের পরিকল্পনা ছিল নিখুঁত। মন্ত্রীর এক গোপন পার্টিতে তে তার বাবার সাথে উপস্থিত ছিল। জঙ্কুক তেকে সেখানে প্রথমবার দেখলো। তার নির্দোষ হাসি, তার চোখের উজ্জ্বলতা, তার প্রতিটি নড়াচড়া জঙ্কুকের ভেতরে এক বন আকর্ষণ জাগিয়ে তুলল। সে জানতো এই মেয়েকে পেতে হলে শুধু শক্তির ব্যবহার করলেই হবে না, তার আত্মাকেও বশীভূত করতে হবে। জঙ্কুক দুষ্ট পানি খাচ্ছে আর তেকে দেখছে। তার নজর ছিল কান্না ইমোজির মতো। তে সুবিনের সাথে মিডিয়ার সামনে বসে আছে। তার বাবা প্রেস কনফারেন্স করছে। তের একদমই ভালো লাগছে না বসে থাকতে, তাই সে বিরক্ত হয়ে সেখান থেকে উঠে জঙ্কুক যে সাইডে বসে দুষ্টু পানি খাচ্ছিল সে সাইডে গিয়ে জুস অর্ডার করে। জঙ্কুক ইশারায় ওয়েটারকে জুসে কিছু দুষ্টু জিনিস মিশিয়ে দিতে বলে। ওয়েটার জঙ্কুকের কথা মতো কাজ করে, আর তে সেই জুসটা ঢকঢক করে খেয়ে নেয়। এটা এত মজা কেন? আমাকে আরো এক গ্লাস দিন। হারি আপ ওয়েটার, না হলে যে দেরি হয়ে যাবে। এক্সকিউজ মি শালা, সামনে থেকে সরুন। আঙ্কেল, আমার জুসটা প্লিজ। এই মেয়ে, তুই আমাকে আঙ্কেল বলিস কেন? ভাইয়া বল, না হলে দিব না। ওকে ভাইয়া, আমাকে ওই জুসটা আরেক গ্লাস দিন। বান্টু জঙ্কুকের দিকে তাকাতেই জঙ্কুক ইশারা দিল জুসের সাথে আরো কিছু দুষ্ট জিনিস মিশাতে। জঙ্কুক যা বললো বান্টু তাই করলো। জুসটা খাওয়ার পর তে জঙ্কুককে তিনটা দেখছে। আশেপাশে তাকালে শুধু জঙ্কুককেই দেখছে। এক সময় তে সেন্সলেস হয়ে জঙ্কুকের উপরে পড়ে যায়, আর সাথে সাথে জঙ্কুকের মুখে ফুটে ওঠে রহস্যময় এক হাসি। সুগা, এখানে ঝামেলা শেষ করে দ্য কিং অফ ডার্কনেস প্লেসে চলে আসিস। আজকে জেকে প্লেসে যাবি না? ওই অপবিত্র জায়গায় আমি ওকে নিয়ে যাব, ভাবলি কি করে? এই বলে জঙ্কুক তেকে কোলে করে সেখান থেকে চলে গেল। এই শালা, 3 কাপ চা বানা, লাল চা, নট আদার থিংস। এই চ্যাংরা, কানার ভাই নানা, তুই কি দেখতে পারছিস না এটা একটা দুষ্টু পানির জায়গা? এখানে শুধু দুষ্টু পানি পাওয়া যায়। আব্বে হালা চুপ থাক, কানের যন্ত্রপাতি নষ্ট করবি নাকি? এই ছোকরা, তুই আমাকে শালা বলিস কেন? তুই কি আমার বোনকে বিয়ে করেছিস? তোর বোন থাকলে বল, তোকে অফিসিয়ালি শালা বানানোর ব্যবস্থা করি। শালা চামচা কোথাকার! তোর মতো চামচার কাছে আমি কখনো আমার বোনকে বিয়ে দিব না। সারা জীবন ওই কাষ্ট জঙ্কুকের চামচামি করে কাটালি। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে যাস না, তাহলে চাঁদের গরম আলোয় হাত ঝলসে যাবে। এখন আমার টাকা দিয়ে বিদায় হ। বান্টুর কথা শুনে সুগার মেজাজ প্রচন্ড গরম হয়ে যায়, তাই বান্টু শার্টের কলার ধরে উপরে তুলে মাটিতে ফেলে দেয়। শালা, তোর এমন জায়গায় গান শুট করবো একেবারে 1.5 সেকেন্ডের মধ্যে পড়ে চলে যাবি। মাফ চাই আমার বাপ, এই যাত্রায় ছেড়ে দেন। আপনার বউ আর আমার মায়ের কোল খালি করে দিয়েন না। আমি তো বিয়েই করিনি, তুই বউ পেলি কই? আজকে নেই তো কি হয়েছে, ভবিষ্যতে হবে। এবার আমায় ছেড়ে দিন বাপ। নে ধর, খাইলা চেক, যত টাকা লাগে অঙ্কটা বসিয়ে নিস। না বাপ, টাকার কোনো দরকার নেই। ভাতিজার দোকান থেকে বাপ চাচারা ফ্রিতেই খেতে পারে। বাপ না হয় আমি, চাচাটাকে জঙ্কুক। হ্যাঁ। নে বাবা, চারটা ধর, ওষুধ কিনে খাইস, আর আজকের দিনটার কথা মনে রাখিস। এই চল সবাই। শালা চামচার দলেরা, তোদের পিছনে পাগলা কুত্তা লাগিয়ে দিব, দৌড়ে কুল পাবি না। এসেছিল আমার সাথে বেড়াগিরি করতে। এটা বান্টুর এলাকা, এখানে শুধু আমার বেড়াগিরি চলবে। প্রোগ্রাম শেষে যখন সবাই বিদায় নিচ্ছিল তখন সুবিন থেকে খুঁজতে থাকে। শত খোঁজাখুঁজির পরেও সে থেকে খুঁজে পায় না। এদিকে তে যখন জ্ঞান ফিরে আসে সে নিজেকে আবিষ্কার করে এক বিলাসবহুল প্রাসাদে। তার এক মুহূর্তের জন্য মনে হলো সে স্বপ্ন দেখছে। এমন সময় রুমে প্রবেশ করলো জঙ্কুক। তার পরনে ছিল কালো সিল্কের পোশাক, যা তার সুঠাম শরীরকে আরো আকর্ষণীয় দেখাচ্ছিল।
এই শয়তান, কে তুই? আমাকে এখানে কেন এনেছিস? তুই কি জানিস এর পরিণতি কি হবে? জাঙ্কুক ধীর পায়ে তের দিকে এগিয়ে এলো। তার শরীর থেকে ভেসে আসা শক্তিশালী পারফিউমের গন্ধে তের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পরিণতি? পরিণতিতে তুমি এখনই দেখছো আমার কুইন। আর আমি কে? আমি জাঙ্কুক, এই শহরের রাজা। আর তুমি আমার ব্যক্তিগত সম্পত্তি। তোমার প্রতিটি লোমকূপের ওপর আমার অধিকার। ইউ আর দ্য কুইন অফ মাই ডার্কনেস। শুনে রাখ শয়তান, তুই আমাকে অবলা নারী মনে করিস না। আমি মন্ত্রীর মেয়ে। তুই আমার গায়ে হাত দেওয়ার সাহস কি করে পাস? তুই একটা পশু। তোর মতো নোংরা মানুষকে আমি ঘৃণা করি। ঘৃণা করা ভালো তো, কারণ ঘৃণার মধ্যেও একটা তীব্র আবেগ আছে, আর আমি সেই আবেগকেই ভালোবাসি। তোমার এই সুন্দর মুখটায় যখন ঘৃণার আগুন জ্বলে, তখন তোমাকে আরো বেশি সুন্দর লাগে। আমার ইচ্ছে করে তোমার ওই আগুন নিভিয়ে দিতে, আর নতুন করে অন্য আগুন জ্বালাতে, সারা রাত ধরে, যতক্ষণ না তুমি আমার ছোঁয়ায় ছটফট করো। চিন্তা করো না কুইন, তোমার বাবার সাথে আমার পুরনো কিছু হিসাব আছে। তুমি সেই হিসাবের একটা অংশ মাত্র। তোমাকে আমি অন্যভাবে ব্যবহার করে আমার নিজের করে নিব। এই প্রাসাদের প্রতিটি কক্ষে তোমার স্পর্শ থাকবে। আমার প্রতিটি স্মৃতিতে তুমি মিশে যাবে। তোমার প্রতিটি আর্তনাদ আমার কাছে সুরের মতো লাগবে, যা আমি গভীর রাত পর্যন্ত শুনবো। সেই রাত থেকে তের উপর শুরু হলো জঙ্কুকের মানসিক ও আত্মিক টর্চার। জঙ্কুক তাকে শারীরিকভাবে আঘাত করতো না, কিন্তু তার প্রতিটি কথা পদক্ষেপ ছিল তের ইচ্ছের বিরুদ্ধে। কয়েক সপ্তাহ কেটে গেল। তে পালানোর অসংখ্য চেষ্টা করেছে, কিন্তু জঙ্কুকের নিরাপত্তা বাহিনী এতটাই শক্ত ছিল যে তে আর পালাতে পারেনি। এদিকে টেনশনে সুবিনের রাতের ঘুম হারাম হয়ে গেছে। পুলিশ কোনো খবর দিতে পারছে না। সুবিন সারাক্ষণ ফোনে কথা বলছে বিভিন্ন কর্তৃপক্ষের সাথে। দেখি মেসা, তোর লাগা আমার মায়ের আমি আড়াইলে ফান করে সোয়াবিন তেল সারা জীবন নালায়কের মতো কাম করে আইসস। হেই একই কাম এখনো করলি। আমি তো এটাই বুঝতাছি না আমার মায়েরে তোর কি এমন দরকার ছিল যে তুই লগে করে লয়ে গেলি শয়তান ফান করে। চুপ করবো তুমি? এই কথাটা মনে 500 বার কইছো এই পর্যন্ত। আমি কি তোমার মায়ের লয়ে গেছি নাকি? তোমার মাইয়েই তো জোর কইরা গেছে। ওরে মা রে আল্লাহ, বেঈমান ফান করে। তোর বাবার লাগি তো গেছিল আমার মাইয়া। কথাবার্তা সাবধান কবি, নাইলে দেখিস তোরে যে মন্ত্রী বানাইছে আমার বাপের বাড়ির মানুষ, হিদা সবারই মাইকিং করে কইয়ে দিমু। লাগে তোরে খুদাও দিম আমার কি চিনাস না। তরকারি রান্ধন লাগবে দেখা আমি নুন দিয়ে বাট। ওরে মা রে আল্লাহ, ফান করে সোয়াবিন তেল তুই রান্ধু করে গিয়ে বাইরে বাইরে লাগাই দিছিস কে রে? তোর সাহস দিন দিন বাইরে যাইতেছে গো, কিছু কই না দেখা। আরে পাগল বডি, তুমি যাও তো, আমার ফোনে কথা কইতে দাও। কয়েকদিন ধরে তো খালি কথাই কইতাছস, কো আমার মাইয়া তো ফিরায় না। ঘরের মধ্যে থেকে ফোন না কইরা রাস্তার বাইরে আমার মাইয়ার খুঁজা লই আয় যা। কি চাইতাছ তুমি? আমি অস্ত্র হাতে লইয়ে তোমার মাইয়ার খুঁজবো? না, তুই ফানের ড্যান্ডি লইয়া খুঁজ দি যা। শুনতে একবার খালি বাইক আইয়ালো। তোর সুলসিরে যদি হাগ না রাঁধছি তাহলে আমার নামও রঞ্জনী না। হ্যাঁ। একদিন রাতে জঙ্কুক তের বেডরুমে প্রবেশ করলো। তে অশ্রুভরা নয়নে জানালার ধারে বসে বাইরে বৃষ্টি দেখছিল। জঙ্কুক পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বলে, কুইন, আজ বাহিরে ঝড় উঠেছে। ভেতরে ঝড়টা কি তোমার কমছে না, নাকি তোমার ভেতরে আমার জন্য এমন আগুন জ্বলছে যা এই বৃষ্টির ধারা নিভিয়ে দিতে পারছে না? তোমার শরীর যে আমাকে টানছে কুইন, ইচ্ছে করছে তোমার মাঝে ডুব দিয়ে এই ঝড়কে আরো উস্কে দিতে। আমাকে ছবি না, তোর জন্য আমার মনে শুধু ঘৃণার জন্ম হয়েছে, আর কিছু না। তোকে আমি কখনোই মেনে নিতে পারবো না শয়তান। মেনে নিতে হবে কুইন, তুমি আমার, আর আমি তোমাকে জোর করে হলেও নিজের করে নিব। তোমার প্রতিটি কোষ আমার নামে লেখা হয়ে গেছে। তোমার এই নরম হাত, পাতলা কোমর, টকটকে লাল ঠোঁট, সব আমার খুব চেনা। আমি তো ভেবেছিলাম তুমি আমার ছোঁয়ায় আরো বেশি প্রাণবন্ত হবে। জঙ্কুক আরো ঘনিষ্ঠ হওয়ার জন্য তের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। তে ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। তোমাকে আমি এমন ভাবে ভাঙবো, গড়বো, যে তুমি শুধু আমার জন্য ছটফট করবে। তোমার প্রতিটি শ্বাস হবে আমার নির্দেশে, প্রতিটি অনুভূতি হবে আমার হাতের পুতুল। এই প্রাসাদের প্রতিটি দেয়াল তোমার অসহায় আর্তনাদ শুনবে, আর আমি তৃপ্তি পাবো। তের চোখে তখন ঘৃণার সাথে মেশানো এক অদ্ভুত অসহায়ত্ব। সে জানতো না এই নরক থেকে তার মুক্তি আছে কিনা। জঙ্কুক তাকে শারীরিক বন্ধনে রাখেনি, তার আত্মাকে শিকল দিয়ে বেঁধে ফেলেছিল। প্রতিদিনের প্রতিটি মুহূর্ত ছিল তের জন্য এক নতুন যন্ত্রণা, কিন্তু জঙ্কুক যেন সেই যন্ত্রণাতেই এক অদম্য আনন্দ খুঁজে পেত। তার লক্ষ্য ছিল তেকে সম্পূর্ণভাবে নিজের করে নেওয়া, তের ভেতরের প্রতিরোধকে গুড়িয়ে দেওয়া এবং তাকে নিজের ছায়ায় পরিণত করা। এই খেলার শেষ কোথায় তা কেবল জঙ্কুকই জানতো। এদিকে সুবিন টেনশনে ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। মেয়েকে খোঁজার জন্য যা যা করা দরকার সব করছে, কিন্তু ফলাফল শূন্য। কেউ কোনো খবর দিতে পারছে না। এই নে খা, সারাদিন তো কিছু খাস নাই।
খিদা নাই, খাইতাম না। খিদে থাকবো কেমনে? 3 বেলা যেমনে ফান গেলস ফেডে এমনি বড় খায়। এইটা তুমি কি কইলা ইউনজুনি বউ আমার? 3 বেলা আমি ফান খাই? মাইয়াডারে খুঁজে পাইতাছিল সিনটা গলা দিয়া বাত নামে না আমার। বাত নামে না দেখে কি হইছে? ফান দে ঠিকই নামে তোর গলা দিয়া। ইডা আমার অভ্যাস, ফান না খাইলে মাথা মুতা ঠিক থাকে না আমার। তুমি যে ফান লইয়া আমার এত কথা শুনাইতাছো, তুমি নিজেই তো 3 বেলা পেট ভরে ভাত খাও। আমি কিছু কই তোমারে? উরি মারি ফান খাওয়ার বাচ্চা, তুই আমারে খানার খোদা দিলি হে? আমার সৎ মা কি দরজার মহিলা আসছিল, তাও তো বেডি আমার কোনো খানার খোদা দেয় নাই। আরে পাগল বেডি, আমি তোমারে খুদা দেই নাই। আমি খালি কইছি তুমি তো ভাত খাইছো, আমি ওইটাও খাই নাই। পেদ্দপ, তোর মাইয়া আড়াই গেছে গে দেখে কি আমি খানা দানা বন্ধ করেছি? খানা দানা বন্ধ করে বসে থাকবি নাকি হে? আমি কইছি না কি বন্ধ করতা? যাও খাও, লগে আমার দিও খাও। দিন যেতে যাচ্ছিল তের প্রতি জঙ্কুকের মানসিক টর্চারের ধরন ততই বাড়ছিল। সে তার দুর্বলতাগুলো নিখুঁতভাবে চিহ্নিত করে সেগুলোর উপর আঘাত হানত। তে তার বাবার দুর্বলতা, তার পরিচিত জগৎ থেকে বিচ্ছিন্ন করে ফেলার কথা বারবার মনে করিয়ে দিত। জঙ্কুক কখনো থেকে তার অতীতের কথা জিজ্ঞাসা করতো না, কারণ সে চাইতো তে শুধু তার বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাবুক। একদিন সকালে জঙ্কুক তেকে তার ব্যক্তিগত লাইব্রেরিতে নিয়ে গেল। এরপর তেকে সোফায় বসিয়ে বলল, কুইন, তুমি কি জানো ক্ষমতা কি? না। ক্ষমতা হচ্ছে যখন তুমি কাউকে এমন ভাবে নিয়ন্ত্রণ করবে যে তার নিজের ইচ্ছা শক্তিও তোমার হাতের পুতুল হয়ে যাবে। তুমি এখন সেই ক্ষমতার জীবন্ত উদাহরণ। আমি তোর হাতের পুতুল নই শয়তান, আমাকে মুক্তি দে। তোমার জন্য মুক্তি মানে আমার থেকে দূরে চলে যাওয়া। তাছাড়া তোমাকে কিভাবে মুক্তি দেই বলো? তুমি যে আমার ভেতরে মিশে আছো, তোমার হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন আমি অনুভব করছি। ইচ্ছে করছে এই মুহূর্তে তোমাকে পুরোপুরি নিজের করে নিতে, এমন ভাবে নিতে যেন তুমি আর কখনো নিজের বলে কিছু ভাবতে না পারো। তের ভেতরে এক চাপা ক্ষোভ ধিক ধিক করে জ্বলছে। জঙ্কুক তাকে মানসিকভাবে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছিল যেখানে তের মনে হচ্ছিল সে যেন তার নিজের সত্তার নয়, শুধু জঙ্কুকের এক প্রতিচ্ছবি। এদিকে জিন তার স্বামী নামজুন এবং দেবর জেহপের সাথে বাজারে যাচ্ছিল। হঠাৎ তিজিন জিজ্ঞাসা করলো, জেহপ, আজ কতগুলো গরু কিনবে? জিনু ডার্লিং, তোমার পছন্দ হলে আজ পুরো হাটই কিনে ফেলবো। টাকা পয়সার তো আর অভাব নেই। হ্যাঁ হ্যাঁ, তোরই সব, আমি তো গরিব ফকির। এভাবে কেন বলছো বুইড়া নামো? আরে জিন ডার্লিং, বুঝো না আমি সিঙ্গেল আছি বলে হিংসে হয় ওর। একদম ঠিক বলেছো দাওরা। ঠিকই তো বলবে, তোমার এক্স বলে কথা। মুখ সামনে কথা বলো বুইড়া নামো। ও আমার কোনো এক্স না, ও আমার ক্লাসমেট ছিল। ওই হিসেবে হাই হ্যালো দিতাম, এছাড়া আর কিছুই না। তারপর ও প্রপোজ করলো, ভেবেছিলাম পরের দিন অ্যাকসেপ্ট করব, কিন্তু তার হলো কই। তুই 204 নাম্বার রুম খুঁজতে চলে আসলি, আর তুই আমাকে ছেড়ে আমার ভাইয়ের গলায় ঝুলে পড়লি। বুড়ির ঘরে বুড়ি আলিক্কি। আমি কি জানতাম নাকি তোমরা ভাই ছিলে? পরে তো জানতে পেরেছিস, তখন কেন চলে গেলি না আমার ভাইয়ের জীবন থেকে? যে হোক ভাই আমার, এবার থাম। এই বুড়ি বেটে, এই চল ওই লাল গরুটার দাম কত জিজ্ঞেস করি। এভাবেই চলে তাদের জীবন। এলাকার সবাই তাদের সফল গরু ব্যবসায়ী হিসেবে চিনে। এনারা হলো জঙ্কুকের পরিবারের সদস্য। বাবা, মা, বোন আর চাচাকে নিয়ে তার পরিবার। ছোট বোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। জঙ্কুক চায় না তার মাফিয়া জীবনের ছায়া তার পরিবারের উপর পড়ুক, তাই সে নিজেকে সবার কাছ থেকে আলাদা করে রেখেছে। সময় গড়িয়ে যাচ্ছে, তে জঙ্কুকের প্রাসাদে একরকম অভ্যস্ত হয়ে উঠেছে। যদিও তার ভেতরের বিদ্রোহ থামেনি। জঙ্কুক তাকে নিয়ে যেত অন্ধকার সাম্রাজ্যের গভীরে, যেখানে সে দেখতো জঙ্কুকের নির্মমতা এবং ক্ষমতা। তে জঙ্কুকের কঠোরতার আড়ালে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করতে শুরু করলো। ঘৃণার পাশাপাশি এক ধরনের বিচিত্র কৌতূহল তার মনে বাসা বাঁধে। এক সন্ধ্যায় জঙ্কুক থেকে নিজের কক্ষে ডাকলো। তে আসার পর জঙ্কুক জিজ্ঞাসা করলো, তোমার চোখগুলো আজ এত শান্ত লাগছে কেন? মনের ভেতরে কি বিদ্রোহের আগুনটা নিভে গেছে, নাকি তুমি নতুন কোনো খেলা শুরু করতে চাইছো? আমি জানি না আমার মনের ভিতরে কি চলছে, কিন্তু তোমার এই অন্ধকার জগৎ আমাকে কেমন যেন টানছে। আমি ভয় পাই, আবার আমি কৌতূহলী তোমাকে নিয়ে। বুঝেছি কুইন, তোমার ভেতরে সুপ্ত আগুনটা এতদিন শুধু ঘৃণার রঙে জ্বলছিল, এখন সেটা অন্য রং ধরতে শুরু করেছে। ভয় আর কৌতূহল, এই দুটোই তো ভালোবাসার প্রথম ধাপ। জানো, তোমার এই প্রতিটি দ্বিধা, প্রতিটি ভয় আমার কানে এক মধুর সুরের মতো বাজে। আমি তোমাকে সম্পূর্ণভাবে ভেঙে আবার নতুন করে গড়তে চাই। তুমি হয়তো জানো না, তুমি আমার জীবনের সবচেয়ে বড় নেশা। তোমাকে পাওয়ার পর থেকে আমার সাম্রাজ্য আরো শক্তিশালী হয়েছে, কারণ তুমি আমাকে এমন এক শক্তি দিয়েছো যা অন্য কেউ দিতে পারেনি। তোমার অসহায়তা, তোমার প্রতিরোধ, তোমার নীরব আর্তনাদ, এগুলোই আমাকে আরো বেশি ক্ষমতা দেয়। তের চোখ জঙ্কুকের চোখের দিকে নিবদ্ধ ছিল। সে অনুভব করলো তাদের সম্পর্কটা এক জটিল জালে জড়িয়ে পড়ছে, যেখানে ঘৃণা আর আকর্ষণ মিলেমিশে একাকার। সংবাদ মাধ্যমগুলোতে তে নিখোঁজ হওয়ার খবর প্রচার করার পর তা দেখে ইয়ঞ্জন বলল, দেখ রে দেখ ফান খাওরা, তোর
তোর ইয়ারা আজকের পত্রিকায় কি লেখছে? মন্ত্রীর মেয়ে নিখোঁজ আর মন্ত্রী হাত গুটাইয়া ঘরের মধ্যে বইয়া রইছে। কথাটা দেখলে ঠিকই লাগছে। তুই তো ঘরের মধ্যে বইয়া ফোনে বেড়াগিরি করস। এই সব কিছু হইছে তোর লাগিয়া। তুই যদি নাক কান গলা খুইলা রাখতি তাইলে তোর ইয়ারা আমার সুন্নিটারে ধরে নিয়ে যেতে পারলে না। আমি কি জানতাম নাকি ওই জঘন্য লোকটা এমন একটা কাজ করব? আমার তো মনে হইতাছে তুমি সাংবাদিকের টেহা দিয়ে এই নিউজ বানাইছো। বেদ্দপ মন্ত্রী হইয়া তুই কিছু করতে পারতাছস না। এটা কি তোর ইয়াগো সহে ফরেনা মনে করছস? আজকে ভাত রান্তাম না, দেখনু তুই কি গিলস। রাইন্দু না, আমি অনলাইনে অর্ডার করে আইনা খাইলাম। তারপরে তুই রাস্তার মধ্যে বাইরে হইতি না? তোমার কি মনে হয় রাস্তার মধ্যে খাড়াই রয়েছে তোমার মাইয়া? এমন হইলে তো দারোয়ান লাখ লাখ টাকা পাইতো। এত কিছু জানি না। তুই ঘরেতে বাইরে হইয়া আমার মায়ের খুঁজা লই আয়। বুঝছস নি কে রে? মানুষ জানাজানি হইলে ফরিদে বিয়া করতো না। তুমি কি তোমার লাভার বয় করে বাইতে আনবো নাকি আমারে বাইর কইরা? রিমা রি আল্লাহ তুই আমার চরিত্র লইয়া কথা কইলি? রাখ খারা। সুরি ক্ষমা হইয়া গেছে গা, ভুল কইরা দাও। ইয়ে কি কই, মাপ চাই, ভুল হইছে। তোরে আমি ক্ষমা করতাম না। পান খেওরা এই নি। জাঙ্কুকের প্রত্যেকটা কথা তের মনে এক গভীর ছাপ ফেলে। জাঙ্কুক যখন তের হাত ধরে কুইন বলে ডাকে, তের মনে এক অদ্ভুত অনুভূতি হয়। এই প্রথম জাঙ্কুক তাকে এতটা কোমলভাবে ডাক দিল, যা তার হৃদয়ের গভীরে এক দোলা দিয়ে গেল। এতদিন যে ঘৃণা আর প্রতিরোধের দেয়ালতে তৈরি করে রেখেছিল, জাঙ্কুকের এই সামান্য স্পর্শে যেন খানিকটা নড়ে চড়ে গেল। জাঙ্কুক তার রুমে এসে তার হাত ধরে ডাকলো, কুইন। সেদিন তুমি যে খেলার কথা বলেছিলে সেই খেলার নিয়ম কি তুমি একাই তৈরি করবে নাকি আমিও তৈরি করতে পারবো? জাঙ্কুক হেসে ওঠে, তবে এবার তার হাসিতে শয়তানির বদলে এক ধরনের মুগ্ধতা ছিল। সে তাকে আরো কাছে টেনে নিল, এতটাই কাছে যে তাদের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছে। অবশ্যই এই খেলায় তুমিও নিয়ম তৈরি করবে, এমনকি এই খেলার মূল চালিকা শক্তিটাই তুমি। তোমার প্রতিটি আবেগ, প্রতিটি প্রতিক্রিয়া আমার এই খেলার নতুন নতুন নিয়ম তৈরি করে। এতদিন তুমি ছিলে আমার বন্দিনী, আমার হাতের পুতুল, কিন্তু এখন তুমি আমার খেলার অংশীদার। তৈরি তো তুমি? তে জাঙ্কুকের চোখে চোখ রাখলো। তার মনে হাজারো প্রশ্ন ভিড় করছিল। জাঙ্কুক কি সত্যি বদলে যাচ্ছে, নাকি এটা তার নতুন কোনো ফাঁদ? কি চাও তুমি আমার থেকে? ক্ষমতা নাকি এর চেয়েও বেশি কিছু? আমি তোমাকে চাই কুইন, সম্পূর্ণভাবে। যেখানে তুমি আমার থেকে পালাতে চাইলেও পারবে না। তুমি কি আমার এই অন্ধকার সাম্রাজ্যের রানী হবে? এই শয়তানটা আমাকে ভালোবাসার নামে গভীর কোনো ফাঁদে ফেলতে চাইছে না তো? কি ভাবছো আমি কি ধরে নিব এই নীরবতা সম্মতির লক্ষণ? যদি বলি তাই? জাঙ্কুক শুধু হাসলো, আর কিছু বলল না। রাত তখন গভীর, আকাশের চাঁদও যেন লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকিয়ে আছে। জাঙ্কুক আর তে দুজনেই বারান্দায় বসে আছে। ঠান্ডা হাওয়া গায়ে মেখে দুজনেই মনে চলছে এক অদ্ভুত উতাল পাথাল। আজকে তোমার মাথা থেকে দুষ্ট বুদ্ধিগুলো উড়ে গেছে নাকি? এমন চুপচাপ বসে আছো যে? আমার দুষ্ট বুদ্ধি উড়ে যাবে ভাবলে কি করে? ওটা তো তোমার দিকে এগিয়ে চলেছে, সামলাতে পারবে তো? কি এমন আছে তোমার কাছে যা আমি সামলাতে পারবো না? ভুলে যেও না আমি সুন্দরী রমণী। আমার রূপের তেজেই তুমি ভস্ম হয়ে যাবে। ও তাই বুঝি? হ্যাঁ তাই। তবে এবার বোধহয় তোমার তেজ একটু কম পড়বে, কারণ আমি তোমায় এমন কিছু দিব যা তুমি কোনোদিনও অনুভব করনি। কথাগুলো তো বেশ বড় বড়ই শোনাচ্ছ। কাজের বেলায় কতটা করে দেখাতে পারো সেটাই দেখার বিষয়। আমার কাছে তোমায় মুগ্ধ করে তোমার তেজকে আমার ভালোবাসার বৃষ্টিতে ভিজিয়ে দিব। তারপর দেখবে কিভাবে তুমি আমার কাছে নরম মোমের মতো গলে যাও। তুমি মনে হয় নিজেকে খুব চালাক ভাবো, তাই না? চালাক কিনা জানি না, তবে এইটুকু জানি আজকের রাতটা তোমার জীবনে অন্যরকম হতে চলেছে, যা তুমি চাইলেও ভুলতে পারবে না। কি করতে চাও তুমি? তের গলায় এখন আর আগের মতো তেজ নেই, বরং এক ধরনের দুর্বলতা স্পষ্ট। যা তুমি চাইছো আর যা আমি দিতে চাইছি, আজ শুধু আমাদের দুজনের গল্প হবে। কোনো বাধা নেই, কোনো ভয় নেই, শুধু তুমি আর আমি। বাইরে চাঁদ তখন মেঘের আড়াল থেকে বেরিয়ে এসে মিটিমিটি হাসছে, যেন জাঙ্কুক আর তের এই দুষ্টুমি ভরা রাতে সাক্ষী হচ্ছে সেও। তে জাঙ্কুকের হাতে নরম ছোঁয়া যেন একটু থমকে গেল। ওর ভেতরের তেজটা কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। তে দ্রুত নিজের হাতটা ছাড়িয়ে নিল জাঙ্কুকের থেকে। দূর হও, তোমার সাহস হয় কি করে আমার ইজ্জত নিয়ে টানাটানি করার? ইজ্জত? তোমার মতো জেদি মেয়ের ইজ্জত কি এত সহজে টানাটানি করা যায়? আমি তো শুধু তোমার ভেতরের নরম মানুষটাকে একটু ছুঁতে চেয়েছিলাম। কে নরম মানুষ? আমি নরম মানুষ না, আমি হলাম তেজ। তোমার এত সাহস দেখানোর ফল কিন্তু ভালো হবে না। আমার থেকে দূরে থাকো, নয়তো। নয়তো কি আমাকে ভরসা করে দেবে? জানি তো তুমি সেটা পারবে না, কারণ তোমার তেজ এখন আমার ভালোবাসার সামনে ঠুনকো হয়ে গেছে। তের মুখে এবার সত্যিকারের বিরক্তি আর রাগের ছাপ পড়লো। জঙ্কুকের আমার নির্লজ্জ সাহস দেখে তার ইগোতে সত্যি আঘাত লাগছে। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো জঙ্কুক। তোমার ভালোবাসার ভন্ডামি রেখে আমার সামনে থেকে যাও। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আমার।
তের এই প্রত্যাখ্যান জঙ্কুকের ইগোতে লাগে। জঙ্কুক এক মুহূর্তের জন্য চুপ করে তের দিকে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে আছো কেন? যাও এখান থেকে। যাব না। ধাক্কা দিয়ে ফেলে দিব কিন্তু। তুমি কি ভেবেছো আমাকে ধাক্কা দিলেই সব শেষ হয়ে যাবে? আমার ইগোতে তুমি মরিচের গুঁড়া ঢেলে দিয়েছো, এর ফল ভালো হবে না। কি করবে তুমি? জঙ্কুক কোনো উত্তর না দিয়ে তের মুখের উপর ঝুঁকে এসে ওর কপালে খুব আলতো করে একটা চুমু খেলো। কি চাচ্ছ তুমি? আমি তোমাকে ভালোবাসতে চাই, সেই ভালোবাসা যা তোমার সব তেজকে নরম করে দেবে, যা তোমাকে আমার করে তুলবে চিরদিনের জন্য। এমন সময় জঙ্কুকের কাছে সুগার ফোন আসে। আজ রাতে একটা বড় ডিল আছে, প্রস্তুত থাকিস। জঙ্কুক ফোন রেখে চিন্তায় ডুবে গেল। সে জানে এই পথ কতটা বিপজ্জনক, তবুও সে এই পথ ছাড়তে পারে না। রাতে যখন সে বাড়ি থেকে বের হচ্ছিল তখন তার বোন জিমিন জিজ্ঞাসা করে, ভাইয়া এত রাতে কোথায় যাচ্ছিস? কয়েকটা গরু মারা গেছে, ওখানেই যাচ্ছি, চিন্তা করিস না, ভোর হওয়ার আগে ফিরে আসবো। রাত তখন গভীর, রাস্তার মাঝে একটা কুকুরও নেই। পুরো ফাঁকা রাস্তা দিয়ে জঙ্কুক একলা ধূমপান করতে করতে হেঁটে যাচ্ছে। কিছুটা সময় হাঁটার পর জঙ্কুক চলে আসলো জেকে দা কিং প্লেসে। দরজা খোলার সাথে সাথে চোখে পড়ে মিস্টার বেগম পায়ের উপর পা তুলে মনের আনন্দে দুষ্টপানি খাচ্ছে, আর পাশের একটা পিলারের সাথে সুগাকে বেঁধে রেখেছে। কি ভাইজান, ভুলে গেলেন আমাকে? এসবের মানে কি? সুগাকে বেঁধে রেখেছিস কেন? ভাইজান, চারদিকে তাকিয়ে দেখুন, সব আমার লোক। আপনার লোকগুলোকে মনে হয় হরলিক্স কম দামিগুলো খাইয়েছিলেন, তাই সবগুলো মশার মতো এক থাপ্পড়ে উপরে চলে গেছে। জঙ্কুক বেগমকে মারার জন্য তেড়ে যেতেই বেগমের লোকেরা সুগার মাথায় গুলি ধরে। আশেপাশের কাউয়ার কাছ থেকে শুনেছি এই 2 টাকার চামচা নাকি আপনার জানে জিগার দোস্ত। এখন আপনিই বলুন, আপনি কি চান? আপনার জন্য এতটুকু একটা বাচ্চা ছেলের প্রাণ চলে যাক? সাহস থাকে তো আমাকে বাঁধন মুক্ত কর, কাপুরুষ কোথাকার। সারা জীবন পিছন থেকে তো ছুরি মেরে আসলি, সামনে থেকে বীরের মতো জয়ী হতে আর পারলি না। শালা বেগুনের বাচ্চা, তোর সাথে যা ডিল হওয়ার হয়ে গেছে, আবার কিসের জন্য এখানে এসেছিস? ভাইজান, মেয়েটা কোথায়? তোর মেয়ে কোথায় তা আমি জানবো কি করে? দেখ গিয়ে কোথায় কোন চিপায় পড়ে আছে। ভাইজান, আপনিও জানেন আমিও জানি, এমনকি এই শহরের সবাই জানে আমার কোনো মেয়ে নেই। আর আমি কোন মেয়ের কথা বোঝাতে চেয়েছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাড়াতাড়ি দিয়ে দিন, আমি চলে যাই। আগে সুগাকে ছাড়। বেগম তার লোকদের ইশারায় সুগাকে ছেড়ে দিতে বলল। সুগা ছাড়া পাওয়ার পর জঙ্কুক বেগমকে বলে, তোর সাথে আমার কথা হয়েছিল 50-50, কিন্তু মেয়েকে ভালো লাগলে সে সম্পূর্ণ আমার। তা হয়েছিল, কিন্তু সে যে আপনার 1 নম্বরের শত্রু মন্ত্রীর মেয়ে। পুলিশ আপনাকে পাগলা কুকুরের মতো খুঁজছে, একবার ধরা পড়লে সোজা জেলে দিয়ে দিবে। ভাইজান, মেয়েটাকে আমায় দিন, আমি আপনার জেলে না যাওয়ার ব্যবস্থা করব। সুবিন আঙ্কেল আমার খুব কাছের মানুষ। বেগমের অতিরিক্ত দাঁত কেলানো দেখে জঙ্কুক আর নিজেকে সামলাতে পারল না। সে বেগমের দাঁত বরাবর ঘুষি দিল, যার ফলে বেগমের একটা দাঁত ভেঙে মাটিতে পড়ে যায়। এই গরু গাধার দলেরা, দাঁড়িয়ে না থেকে ওদেরকে মার। শুরু হয়ে গেল এক ভয়ঙ্কর মারামারি, যেখানে ছিল না কোনো ছাড়াছাড়ি। এক পর্যায়ে বেগমের লোকদের সাথে জঙ্কুক এবং সুগা পেরে উঠছিল না। এতগুলো লোকের সাথে দুজন মানুষ আর কত লড়াই করতে পারে? জঙ্কুক নিচ থেকে লাঠি নিয়ে উঠতে নিলে তাকে কয়েকজন লোক পেছন থেকে বাড়ি মারতে থাকে। সুগা জঙ্কুককে বাঁচাতে যাচ্ছিল, বেগম তার মাথায় বাড়ি মারে। সুগা পিছন ফিরে বেগমকে সজোরে লাথি দেয়। বেগম উড়ে গিয়ে পিলারের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে। সুগা মাথায় আঘাত পাওয়াতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এদিকে জঙ্কুক নিজের সর্বশক্তি দিয়ে এক ঝটকায় সব কয়টা কাওয়াকে আকাশে উড়িয়ে দিল। নিচ থেকে শক্ত সবুজ রঙের বাসটা নিয়ে সে বেগমের দিকে এগোতে লাগলো। জঙ্কুকের সারা মুখে রক্ত লেগেছিল। এই রূপে জঙ্কুককে দেখলে যে কেউই ভয় পাবে। বেগম ভয় পেলেও বুঝতে দেয়নি, সে গুলি খুঁজতে লাগলো। জঙ্কুক বেগমের কাছে এসে বাসটা সাইডে রেখে বসে বলল, কি যেন বলেছিলি? আমার কুইনকে তোর হাতে তুলে দিতে? এত কাপুরুষ এই জঙ্কুক না, আমি তাকে দিব না। তোর যা করার কর, কি ছিঁড়তে পারিস ছিঁড়, আমিও দেখি কতটুকু ছিঁড়তে পারিস। জঙ্কুক বসা থেকে উঠে বাসটা হাতে নিয়ে বেগমের পায়ে ইচ্ছে মতো মারতে লাগলো। বেগম আকুতি মিনতি করছে, কিন্তু কোনো লাভ হলো না। এক পর্যায়ে জঙ্কুক বেগমের মাথায় বাড়ি দিয়ে তাকে জ্ঞানহীন করে ফেললো। কেটে গেল 2 দিন। এই 2 দিন সুগা হাসপাতালে ভর্তি ছিল। তাকে হাসপাতালে কে এনেছে বুঝতে পারছে না। আশেপাশে জঙ্কুককে খুঁজতে লাগলো, কিন্তু কাউকে পেল না। কেবিনে সে একা শুয়ে আছে। কিছুক্ষণ পর একজন নার্স আসে সুগাকে ইঞ্জেকশন দিতে। সুগা বেডের সাথে লাগানো টেবিল থেকে ফল কাটা ছুরি নিয়ে নার্সের গলায় ধরে। এ কি করছেন? আপনি এখনো অসুস্থ মিস্টার সুগা, এত উত্তেজিত হবেন না, এতে আপনার শরীরে ক্ষতি হবে। আব্বেশালী ডাক্তার বাগবাকানি, আলগাপির দেখায় কোনো লাভ নাই। আমার মন তুই জয় করতে পারবি না, কারণ আই হেট নারী। কি যাতা বলছো সুগা? আমি মোটেও আলগা পিরিত দেখাচ্ছি না।
আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। যেদিন তোমাকে আহত অবস্থায় দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি। দুদিন তোমার সেবা যত্ন করেছি। অন্য রোগীদের কখনো এত সময় দেইনি আমি। আর তুমি আমার এই সেবাকে কিনা আলগা প্রীত বলছো? ঠিক আছে, তুমি যদি আমাকে মেরে শান্তি পাও তাহলে মেরে দাও। এই জন্য রেখেই বা কিলাম যদি তোমাকেই না পাই। ওই নিব্বি করে নিব্বি, তোর মাথা মাথা কি ঠিক আছে? কি কইতাছ সেদি? আই লাভ ইউ সুগা। আমি তোমার বউ হতে চাই। আমার এই জীবন আর ভালো লাগে না। আমি তোমাকে নিয়ে সুখের সংসার বানাবো। আজকে প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। এর পরের বার যদি তোরে আমার সামনে দেখি বা এমন ধরনের কোনো কথা তোর মুখ থেকে শুনি, তাইলে সোজা উপরে পাঠাই দেব। কোনো সুযোগ পাবি না। তুমি এতটা নির্দয় হতে পারো না সুগা। আমি আরো অনেক কিছু হইতাম পারি। অহন ক, আমার হাসপাতাল আনছে কেডা? আমি। নার্স, আপনি এখন যেতে পারেন। আসি সুগা, কিন্তু আমি আবার আসবো। আমার ভালোবাসা যে মিথ্যা না এটা আমি প্রমাণ করে ছাড়বো। সকিনা চলে যাওয়ার পর জংকুক মজা করে বলল, ব্যাপার কি মিস্টার সুগা? শেষমেশ কিনা একটা নার্সের সাথে? ছি, তুইও মজা নিতাছস? এসব রেখা ক, ঘটনা কি হইছে সেটা তো তুই আমাকে বলবি। ওই শালা বেগুনের বাচ্চা 3 টাকার মাস্তান হয়ে ওখানে গেল কিভাবে? আসলেই তো, ওই হালাই চিনলো কেমনে? শালা তোকে যখন পিলারের সাথে বাঁধলো তখন কি নাক ডেকে ঘুমাচ্ছিলি নাকি? বিশ্বাস কর ভাই, সত্যি করে কইতাছি, ওরা আমার নাকের মধ্যে কি জানি একটা স্প্রে করছে। তারপর সজাগ হয়ে দেখিস ওরা তোকে নাঙ্গু পাঙ্গু করে বেঁধে রেখেছে, তাই তো? জঙ্কুচ্চা, মজা নিস না, শরম পাইতাছি। আচ্ছা, সকিনাকে কেমন লাগলো? আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। মানাবে ভালো তোর সাথে। আমার থেকে বেশি ভালো তোর লাগে মানাইবো। না রে ভাই, তেকে ছাড়া কাউকে নিয়ে ভাবতে পারি না। কি যে পাগল করলো! বেগুন হালায় বারবার তের কথাই কইছিল। মূলত ওর লাগি আমার পিছনে লাগছে। ডিল তো এটাই আছিল, পরে আবার ক্যান্সেল করলি কেন? একদম চুপ। ও কিসের ডিল? ও কোনো ডিল না, ও আমার অন্ধকার সাম্রাজ্যের একমাত্র রানী। তুই পস্তাবি, বুঝছস? পস্তাবি, কয়ে দিলাম। খাল কেটে কুমড়ো আনছস, ওই মাইয়ার লিগে দেখিস একদিন রাস্তায় দৌড়ানো লাগবে তোর। পরের দিন দুপুরবেলা নামজুনার যে হোক গরুর বাজার থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেই জিন খাবার নিয়ে টেবিলে হাজির। কি ব্যাপার যে হোক, আজকে গরুর বাজারে কি নতুন কোনো সুন্দরী গরু দেখেছো নাকি? মুখ থেকে তো দেখছি হাসি সরছেই না। ভাবি ডার্লিং, তুমি থাকতে অন্য কোনো সুন্দরী গরু দেখার কি দরকার? তোমার চেয়ে সুন্দরী গরু তো আজ পর্যন্ত একটাও দেখিনি। এই যে হোক, আমার বউয়ের সাথে তোর এত রসিকতা কিসের? তুই কি বিয়ে করবি না? সারা জীবন আমার বউয়ের সাথে রসিকতা করেই কাটাবি নাকি? দেখো যে হোক দেখো, তোমার ভাই হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে। তুমি বরং ভালো করে খাও, কাল আবার বাজারে যেতে হবে না? শক্তির প্রয়োজন আছে তো। ভাবি ডার্লিং, তোমার হাতে রান্না করা এই গরুর মাংস খেলে তো গরুর প্রতি আমার ভালোবাসা আরো বেশি জন্মাবে। আর নিব্বারেম, হিংসা করিস না। ভাবি তো সবারই, মানে ভাবির মতো রান্না তো আর কেউ করতে পারে না। অনেক হয়েছে তোর রসিকতা, এবার তাড়াতাড়ি খা। বিকেল বেলা আবার তোকে নিয়ে একটা জায়গায় যেতে হবে। যে হোক মাথা নেড়ে সম্মতি জানালো। তাদের পরিবারের এই ছোট ছোট খুনসুটি আর হাসি ঠাট্টা তাদের জীবনকে আরো সুন্দর করে তোলে। বাইরের জগতে মাফিয়া জঙ্কুকের অন্ধকার দিকটা এই ভালোবাসাময় বাড়িতে একেবারেই অনুপস্থিত। ভাইয়া কোথায় তুমি? আমার ভার্সিটির সামনে একটু আসো তো। আমি তো এখন যেতে পারবো না, জরুরি কাজে আছি। জিমিন কল কেটে দিল। জঙ্কুক কি করবে বুঝতে পারছে না। জিমিনের আবদার কখনো সে অপূর্ণ রাখেনি। আজও সে যেতে চাচ্ছে, কিন্তু তাকে একা রেখে যেতে পারছে না। বোগমের লোকেরা ছদ্মবেশে তার বাড়ির আশেপাশেই আছে, যে কোনো সময় তাকে তুলে নিয়ে যেতে পারে। আর একবার তে হাতছাড়া হয়ে গেলে তার প্রতিশোধ অসম্পূর্ণ রয়ে যাবে। বন্ধু, দোয়া করিস, নতুন মিশনে যাইতাছি, তুই যাবি না। মানে কি, পাগল হয়ে গেছিস নাকি? আমি যদি এখন না যাই তাহলে ওই মন্ত্রীর কেমনে ধরবো? শালা উনি আমার শ্বশুর মশাই। আপাতত ওনাকে একটু বিশ্রাম নিতে দে। তুই এখন জিমিনের কাছে যাবি, ওকে ভার্সিটি থেকে বাসায় নামিয়ে এরপর তোর কাছে যাবি। সুগা জঙ্কুকের কথা মতো 10 মিনিট আগেই জিমিনের ভার্সিটির সামনে এসে দাঁড়িয়ে আছে। এর আগে কখনো জিমিনকে সে সরাসরি দেখেনি, তাই চিনতে পারেনি জিমিন তার পাশেই দাঁড়িয়ে আছে। একটু শুনবেন? শোনার টাইম নেই, অন্যদিকে দেখুন। অন্যদিকে আমি দেখতে পারবো না, আপনার কি দরকার? হাত পা তো ঠিকই আছে, লজ্জা লাগে না হাত পেতে ভিক্ষা করতে? দেখতে শুনতে ভালোই তো আছেন, কাজ করে খেলেই তো পারেন। এই মহিলা, কখন থেকে যাতা বলে যাচ্ছেন? আমাকে দেখে কি আপনার গরিব ফকির ভিক্ষুক মনে হয়? এই বেটা, গায়ে পড়ে ঝগড়া করছেন কেন? ওই শালি, কই তোর গায়ে পড়লাম? তোর আমার মাঝে এখনো 3 হাত দূরত্ব আছে। রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলেই নচ্ছারগিরি করতে মন চায়, তাই না? ধৃষ্ট লোক কোথাকার। দৃষ্টতার কি দেখেছেন আপনি? মুখ সামনে কথা বলুন, না হলে খারাপ অবস্থা করে ফেলবো। সাহস তো কম না, আপনি আমাকে খোলামেলা হুমকি দিচ্ছেন। আপনার 12টা বাজানোর ব্যবস্থা যদি না করতে পারি তো আমার নাম জিমিন না। কি নাম বললেন আপনার? সেটা আপনি জেনে কি করবেন, নচ্ছার লোক। দেখুন, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। জিমিন সাথে সাথে জঙ্কুকে কল দেয়। হ্যালো ভাইয়া, তোমাকে আমি কখন আসতে বলেছিলাম? তুমি এখনো আসলে না কেন? এদিকে একটা নচ্ছার লোক আমাকে বিরক্ত করছে। তুই দাঁড়িয়ে আছিস কেন? ওই লম্পটের নাকে মুখে ঘুষি মেরে দে। জিমিনের ফোনটা লাউড স্পিকারে ছিল। জিমিন ইচ্ছে করেই বাড়িয়েছে।
সুগাকে শোনানোর জন্য। সুগা তো জংকুকের কণ্ঠ চিনে ফেলেছে। জিমিনের হাত থেকে ফোনটা নিয়ে বলা শুরু করলো, বন্ধু, এটা তুই কইতে পারলি? শেষ পর্যন্ত তুইও আমার লম্পট ভাবলি? কষ্ট পাইলাম। কষ্টটা বুকে চেপে রেখে আমার বোনকে নিয়ে বাড়িতে আয়। যাবো না বলে সুগা কল কেটে জিমিনকে বলল, দাঁড়িয়ে আছেন কেন? গাড়িতে উঠুন। জিমিন গাড়িতে ওঠার জন্য পা বাড়াতেই পায়ে থাকা উঁচু হিল ভেঙে জিমিন পড়ে যেতে নিলে বাঁচার জন্য সুগার শার্ট ধরে টান মারে। সুগা তাল সামলাতে না পেরে জিমিনকে নিয়ে রাস্তায় পড়ে যায়। জিমিন সুগার উপরে পড়ায় জিমিনের চুলগুলো সুগার মুখের সামনে আসছিল। এতে সুগা বিরক্ত না হয়ে পলকহীন দৃষ্টিতে জিমিনকে দেখে যাচ্ছে। ঝগড়ার সময় ভালো করে জিমিনকে খেয়াল করেনি। জিমিনও সুগার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ যাওয়ার পর জিমিনের মুখের সামনে আসা চুলগুলো সরানোর জন্য সুগা হাত বাড়াতেই জিমিন তাড়াতাড়ি করে উঠে পড়ে। সরি। ইটস ওকে বলে জিমিন গাড়িতে উঠে বসে। গাড়িটা নিঃশব্দে হাইওয়ে ধরে চলছিল। সন্ধ্যা তখন গভীর হয়েছে। বাইরের ল্যাম্পপোস্টের আলো আর গাড়ির হেডলাইটের উজ্জ্বলতা মিলেমিশে এক অদ্ভুত আলো তৈরি হয়েছে। জিমিনের মনে তখনও সুগার বলা সরি বাক্যটা ঘুরপাক খাচ্ছিল। কথাটা যেন তার বুকের ভেতর নরম একটা ছোঁয়া দিয়ে গেল। সুগা তখনও নিবদ্ধ দৃষ্টিতে গাড়ির মিররে ব্যাক সিটে বসা জিমিনকে দেখছিল। আপনি খুব সুন্দর মিস জিমিন। ধন্যবাদ। আপনাকে লজ্জা পেলে আরো বেশি সুন্দর লাগে। আপনার ভাই আপনার কথা অনেক বলেছে। আপনি নাকি খুব ভালো ছবি আঁকেন। আপনার আঁকা কোনো ছবি কি দেখার সৌভাগ্য আমার হবে? হয়তো কোনোদিন হবে। আমি সেই দিনের অপেক্ষায় থাকবো। গাড়িটা যখন বাড়ির সামনে এসে থামলো, জিমিনের মনে হলো যেন একটা দীর্ঘ ভ্রমণের পর সে ফিরেছে। অথচ এই যাত্রা ছিল শুধুই কয়েক মুহূর্তের। সুগা গাড়ি থেকে নেমে এসে তার জন্য দরজা খুলে দিল। অনেক ধন্যবাদ মিস্টার সুগা। শুধু সুগা বলে খুশি হব, আর ধন্যবাদ দিতে হবে না। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। জিমিন গাড়ি থেকে নেমে বলল, আপনার সাথেও কথা বলে ভালো লাগলো। আর আমাকে তুমি করে বলবেন প্লিজ। চেষ্টা করব। এরপর সুগা জিমিনকে নামিয়ে দিয়ে জঙ্কুকের রাস্তায় চলে আসে। কি ব্যাপার বন্ধু, তোর মুখটা তো দেখছি খুশিতে ঝলমল করছে। আর বলিস না বন্ধু, আজকে একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। কি এমন অভিজ্ঞতা রে যার কারণে তোর এই অবস্থা হলো? কিছু না, সত্যি কিছু না, কিন্তু তোর চেহারা তো দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি হয়েছে বল? আজকে একটা পরি দেখছি। এইটুকু বলেই সুগা আর এক মুহূর্ত দাঁড়ালো না। ওয়াশরুমের দিকে পা বাড়ালো। জংকুক অবাক হয়ে সুগা চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। সুগাকে জংকুক যত দূর চেনে, সে এমন অদ্ভুত আচরণের ছেলে নয়। কিছুক্ষণ পর সুগা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তার মুখটা ধোয়া, চোখ দুটো সামান্য লালচে। দেখে মনে হচ্ছে সে যেন কোনো ঘোরের মধ্যে আছে। জংকুক তার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি চলছে তার মনে। কি রে, আজকে ফ্রেশ হতে এত সময় লাগলো? আর বললি না তো, কিসের পরি? কে পরি? কইতাছি একটু সময় দে। কোনো কিছু লুকানোর চেষ্টা করিস না সুগা। কি হয়েছে বল? কে সে পরি? কোথা থেকে এসেছে? তুই কি কাউকে ভালোবেসে ফেলেছিস? যদি কেউ বিশ্বাস করবি? কেন করবো না? কে সে? কেউ না, খালি এর দূরে যান, ও একটা পরি। এই বলে সুগা নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো। কোথায় যাচ্ছ তুমি? মিশনে। আমার জন্য দোয়া করো। আর হ্যাঁ, যেমন ভাবে রেখে যাচ্ছি ঠিক তেমন ভাবে যেন এসে পাই। আমার সাথে ছলনা করার চেষ্টা করো না। যা শয়তান যা, তুই গেলে তো আমি বাঁচি। জংকুক তেল থেকে বিদায় নিয়ে চলে গেছে। অপরদিকে মন্ত্রী সুবিনের বাড়িতে পুলিশ এসে হাজির হলো। নতুন যে স্যার এসেছে সে খুবই সৎ এবং রাগী। সাবধানে থাকবেন। জংকুক ফাঁসলে কিন্তু আপনিও ফাঁসবেন। তাই যত তাড়াতাড়ি পারেন ওর নামের মামলাটা তুলে নিয়েন। আর একটা কথা স্যার, আপনার মেয়েকে জংকুক কিডন্যাপ করেছে। এখন তুমি যাও, খবরদার দেওয়ানের লেগে এলো টেহা সাফানি খাইও। আর পারলে একদিন তোমার হেড স্যাররে আমার লগে দেখা করতে কইও। পুলিশ চলে যাওয়ার পর সুবিন কিছু একটা ভেবে কুখ্যাত গুন্ডা বোগামকে কল দিল। আরে সুবিন আঙ্কেল যে, বলুন কি সাহায্য করতে পারি আপনাকে? তুমি তো জানো আমার টাকা পয়সার কোনো অভাব নাই। যত টাকা লাগে আমি তত টাকাই তোমার দিমু। জংকুকের বোন রে 1 ঘন্টার মধ্যে আমার সামনে এনে দিবা তুমি, বুঝছো? কিন্তু আঙ্কেল, ও বেচারি তো নিষ্পাপ, ওকে ধরে এনে লাভ কি? পরে 2 রানলেই তো আমি আমার মাইয়ারে ফামু। আমার মাইয়া কোন আছে হিডা জংকুক আর সুগা ছাড়া কেউ জানে না। আঙ্কেল, আমি বলি কি জংকুক অথবা সুগাকে ধরে আনুন। ওদেরকে মারধর করে কথা বের করতে পারবেন। শুধু শুধু ওই নিষ্পাপ মেয়েটাকে এনে কোনো লাভ হবে না। জ্ঞান বুদ্ধি কি তোমার সব লোভ পাইছে নাকি বগম? এটি কি ধরনের কথাবার্তা কইতাছো তুমি? অগো দুইটারে মায়েরা কবর দিয়ে লইলেও ফেরের তো কথা বাইর করন যাইত না। তোমারে যেটা কই ওইটা শুনো। জংকুকের বোনরে একা ফাইলে ওরে কিডন্যাপ করবা। তোমার লোকজন লাগা রাখো ওর পিছনে। ছবি একটা ফাটাই দিতাছি, বাহিটা আমি দেখমু। জীবনের ভার্সিটির সামনে এসে জ্যামে আটকে আছে সুগা। চোখে মুখে বিরক্তি নিয়ে বাহিরের দিকে তাকাতেই জিমিনকে দেখতে পায়। সাথে সাথে সুগার মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু এই হাসি বেশিক্ষণ রইল না।
একটা ছেলে রিক্সা নিয়ে এসে জিমিনকে ইশারা করতেই জিমিন রিক্সায় উঠে ছেলেটির সাথে চলে গেল। সুগাও ট্রাফিক রুলস ব্রেক করে গাড়ি ঘুরিয়ে রিক্সার পিছু নিল। মামা এখানেই রাখেন। ছেলেটা রিক্সা থেকে নেমে জিমিনকে নামানোর জন্য হাত বাড়াতেই সুগা এসে হাতটা ধরে ফেলল। সমস্যা কি ভাই, হাত ধরছেন কেন? তার কৈফিয়ত আমি তোমাকে দেব না, নিজের রাস্তা মাপাও। হেই ব্রো, আর ইউ ম্যান? তুমি জানো আমি কে? আমি ওর বয়ফ্রেন্ড। সুগা এবার ছেলেটার কলার ধরে উড়িয়ে মাটিতে ফেলে হিরোদের মতো মারার পর জিমিনকে রিক্সা থেকে নামিয়ে গালে চড় বসিয়ে দিল। আপনার তো সাহস কম না, আমার গায়ে হাত তুলেন। বেশ করেছি, তুলেছি। তুমি কিভাবে পারলে একটা ছেলের সাথে একা রিক্সায় করে চলে আসতে? ও আমার বন্ধু, আমি ওর। চুপ, একদম চুপ। ও তোমার কি হয় সেটা আমি জানতে চাই না। আমি শুধু এটাই জানি, তুমি শুধুই আমার। আর আমি শুধু আমার জিনিসে কাউকে হাত লাগাতে দেই না। বাংলা টাংলা খেয়ে এসেছেন নাকি? যা বলছেন ভেবে বলছেন তো? আমি আজই ভাইয়ের কাছে আপনার নামে বিচার দিব। জিমিন চলে যেতে নিলে সুগা জিমিনের হাত ধরে টান দিয়ে নিজের কাছে এনে কিস করতে থাকে। রিক্সাওয়ালা 1 মিনিটও দেরি না করে পুলিশকে কল দেয়। সুগা আগে থেকেই রুলস ব্রেক করে আসায় পুলিশ তাকে খুঁজছিল। পুলিশ এসে জিমিনের কাছ থেকে সুগাকে ছাড়িয়ে সুগার নামে মামলা লিখে জেলে নিয়ে গেল। আর জিমিন ছেলেটাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। এত দেরি হলো কেন তোমার? নিজের কাজের প্রতি এত দায়িত্বহীন হলে তো হবে না। আমার কথা বাদ দাও, মন্ত্রীকে নিয়ে ভাবো। সে যে নতুন নতুন চাল দিচ্ছে, সেদিকে খেয়াল আছে তোমার? খেয়াল কি আমার রাখার কথা? তুমি আর সুগাই তো বেডাগিরি করেছিলে, এখন কি হয়েছে তোমাদের? আরেকজন কাজ ফেলে কোথায় যেন গিয়ে পড়ে আছে। এদের জন্য সমাজের সামনে অসম্মানিত হতে হবে। আমাদেরকে আইনের চোখে দোষী বানিয়ে নিজের সাধু সেজে ঘুরে বেড়াচ্ছে, শালা বেঈমান একটা। ওই শালাকে গালি দেওয়ার আগে তুই তোর নিজের ছেলেকে গালি দে। শত্রুর মতো কাজ করেছে তোর ছেলে। কি বলছো চাচু? জ্ঞান বুদ্ধি কি লোপ পেয়েছে নাকি তোমার? যা বলেছে একদম ঠিক বলেছে, ভুলতে কিছু বলেনি। তুমি শুধু নামে সুবিনের মেয়েকে আটকে রেখেছো, হুমকি ধামকি তো দিচ্ছই না। তুমি ওর মেয়েকে এখনো কেন উপরে পাঠাচ্ছ না? মন্ত্রীর মেয়ে জামাই হবে বলে? এটাই হবে আমাদের হাতিয়ার। ওকে ব্যবহার করে ওর বাবাকে ধ্বংস করব। মেয়েকে হাতে আনলে বাবা অটোই চলে আসবে। এখন দেরি না করে চলো সাপ্লাই দেওয়া শুরু করি। দিন পেরিয়ে গেলে তো সমস্যা। তোকে অনেকদিন পর পেয়েছি শালা। আমার মেয়ের না বিয়া কইরা অন্য মেয়ের দিকে নজর দেওয়া, সব প্রতিশোধ আজ আমি নিমু। আরে শালা, তোর সাথে আমার আবার কিসের শত্রুতা? মনে আছে হাসপাতালের মধ্যে সকিনা নামের একটা নার্স ছিল? ওইটা আমার মাইয়া ছিল। আমার মাইয়া তোরে কত ভালোবাসতো, কত আকুতি মিনতি করছে, কিন্তু তুই শুনস নাই। আজকে সব কিছুর প্রতিশোধ আমি লই এলামু। আরে মদনা, তুই বদনা হাতে বাথরুমে আসা যাওয়াই করতে পারবি, আসল কাজ আর ছাড়তে পারবি না। তাই নাকি? তবে দেখ আমি কি করি। ভেতরে আসেন মন্ত্রী মশাই। আরে শালা না হওয়া শ্বশুর আমার। তুই দেখি আস্তা বলদ না, মানে পুলিশ একটার চামচা। এই পুলিশ, তুমি এত যাও, আমি জরুরি কথা কমু। কি একটা অবস্থা! পুলিশ কথাটাও কইতে পারে না ঠিক মতো। যাই হোক মন্ত্রী মশাই, আমার রাজধানী চুলকাইতেছে। সেভেন পকেট থেকে কিছু টাকা পুলিশকে দিয়ে বিদায় করলো। এমনি আর কয়দিন সামসামি কইরা কাটাইবা? ভবিষ্যতের কথা চিন্তা করো। কোনো মাইয়া তো তোমারে বিয়া করতো না। সেটা তো সময় হলেই দেখা যাবে মন্ত্রী মশাই, কে কাকে বিয়ে করে আর কে কাকে ডিভোর্স দেয়। দেখমু দেখমু, এখন তুমি এটা দেখো। বলে সুমিন একটা ভিডিও চালু করলো। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় পড়ে আছে জিমিন, আর তার চারদিকে গুন্ডারা দাঁড়িয়ে আছে। ওকে কেন আটকে রেখেছিস হারামির দল? একবার শুধু বের হই, তোকে আমি জিন্দা কবর দেব। আরে বাতিজা, কুল কুল, এত তেজ দেখাইয়া লাভ নাই। ওই পুলিশ, 2 কাপ চা লই আইও, খামু। মজা করিস না, তোর ভালোর জন্যই বলছি, ওকে ছেড়ে দে। আমি তো এটাই বুঝতাছি না, তোমার এত জলে কেড়ে? এটা তো জঙ্কুকের বোন, তোমার তো কেউ না। আরে মিয়া, কাহিনীতে একটা ঘইটা গেছে। এই মাইয়ারে দে আমাদের সুগা সাহেব পছন্দ করে, গড় বাঁধার স্বপ্ন দেখে। স্বপ্ন বাস্তবতায় রূপ নিব যদি তুমি চাও। এই মাইয়ার মানিজ্যত এখন তোমার হাতে। তোমার এক কথায় আমি সাইরা দিমু, এমনকি বিয়ার ব্যবস্থাও দরকার লাগলে কইরা দিমু। বিনিময়ে তুমি একটু বেইমানি করবা, বুঝছো? কেমন ধরনের বেইমানি আমি এটা তোমারে কই শুনো। আমার মায়ের ওই জাং কুক্কার বাচ্চা কোনো রাখছে, এটা কইবা খালি। আমি তোর সব কথায় রাজি, জিমিনে ছেড়ে দে। তে বাগানের কাছে পানি দিচ্ছিল, এমন সময় কিছু লোকজন এসে তেকে ধরে নিয়ে যায়। তে আম্মাজান, ওই গুন্ডাটাই আপনার অনেক কষ্ট দিছে, তাই না? চিন্তা করেন না, ওরে ডান্ডা মারা ঠান্ডা বানাবো। না বাবা, তেমন কোনো কষ্ট দেয়নি। আমার ভালো লাগছে না বাবা, আমি রুমে যাব। এদিকে জঙ্কুকের কাছে খবর আসে তে পালিয়েছে। যে ব্যক্তি পালাতে সাহায্য করেছে তার নাম শুনে জঙ্কুক একদমই স্তব্ধ হয়ে গেছে। সুগা এমন বেমানি করবে জঙ্কুক কখনোই আশা করেনি। আফসোসের কথা আর কি বলবো, সব ফাঁস হয়ে গেল। পুলিশরা পাগলা ডডাটের মতো আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে। মনে হয় না বেশিক্ষণ এখানে লুকিয়ে থাকতে পারবো। ওই মন্ত্রীকে তো আমি ছাড়বো না। ও কি ভেবেছে আমাদের ব্যবসা ডুবিয়ে নিজে শান্তিতে থাকবে?
তা হবে না, ওর গদির মধ্যে ছাড় পোকা ছেড়ে দিব, কামড়িয়ে একদম পেছন লাল করে দিবে, তখন বুঝবে কাদের সাথে পাঙ্গা নিতে এসেছে। শালা ভণ্ড একটা, সকল কুকাজের পেছনে ওর হাত ছিল, সব ফাঁস করে দিব, ও আমাকে চিনে না। তোমরা কি পৃথিবীর মধ্যে আর কোনো কাজ খুঁজে পাওনি? শেষ পর্যন্ত গরু বিক্রেতা হতে হলো, তাও আবার। ভাতিজা চুপ কর, দেয়ালেরও কান আছে। থাকলেই বাকি, সবই তো জানাজানি হয়ে গেছে, এখন সমাজে মুখটা দেখাবো কি করে? বোরকার সাথে নিকাব পরে রাস্তায় বের হবে, কেউ দেখবে না। আমি না হয় পরে বের হলাম, তুমি দেখাবে কি করে? কোনো ব্যবসাই করতে পারবে না। তোরা নেগেটিভ চিন্তা ভাবনা কেন করছিস এটাই তো বুঝতেছি না। আমার মনে হয় না এরকম কিছু হবে। বাই এনি চান্স যদি হয়েও যায়, তাহলে আমরা উল্টো চাল দিয়ে মন্ত্রীকে ফাঁসিয়ে দিব। এসব চালবাজিতে আমি আর নিব্বারেম একদম উস্তাদ, আর উস্তাদে মার শেষ রাতে। এদিকে তের মন টিকছে না, তার শুধু জঙ্কুকের কথা মনে পড়ছে। ইয়ঞ্জন তাকে নিচে খেতে ডাকছে। তে বসা রুমের কাছে যেতেই সুবিন এবং বেগমের কথা শুনতে পায়। আঙ্কেল, যত তাড়াতাড়ি সম্ভব তের সাথে আমার বিয়ের ব্যবস্থাটা করে ফেলেন। মা অনেক তাড়া দিচ্ছে, তার নাকি বৌমার হাতের রান্না খেয়ে মরার ইচ্ছে হয়েছে। এডি কি ধরনের কথাবার্তা? আমার মেয়ে রানবো কেরে? তুমি আমার মেয়ের কাম করানোর লগে নিবে নাকি? হ্যাঁ, দিতাম না তোমার লগে বিয়া। তাই নাকি? আঙ্কেল, আপনি যে অবৈধ কয়েকটা ব্যবসায়ীকে সাহায্য করছেন ক্ষমতার লোভে, আর সব দোষ জঙ্কুকের নামে চালাতে চাচ্ছেন, সেটা যদি বলে দেই আপনার মেয়েকে, কেমন হবে বলেন তো? এলো মূর্খ, ঠাস বাইরে আমার বাড়িতে। জেলো জনের লেগে রেডি থাইস, তোর ব্যবস্থাও আমি করবো। জিমিন, তুমি ঠিক আছো তো? সুগা, আমাকে এখান থেকে নিয়ে যাও, ওরা আমাকে খুব বিরক্ত করছে। কিছু হবে না, তুমি আমার সাথে চলো। আমার বাবা এত নিচু মনের মানুষ, ছি। এর থেকে তো আমি ওখানেই ভালো ছিলাম। নিজের বাবাই অবৈধ কাজ করে, আর আমি কিনা অন্যকে ঘৃণা করি। আর না, জঙ্কুকে বাঁচাতে হবে, আমি চাই না ও জেলে যাক। তে তড়িঘড়ি করে জানালায় শাড়ি পেঁচিয়ে বের হয়ে যায়। সুবিন কাকে যেন কল করে, তারপর কিছু কথা বলে কল কেটে দেয়। এদিকে জঙ্কুক সুগার উপর অনেক রেগে আছে। অন্য সময় হলে তাকে মেরে আলু ভর্তা করতো, কিন্তু পুলিশের ভয়ে এখন লুকাতে হচ্ছে। ড্রেনে ঝাঁপ দে তোরা, আমি ঝোপের ধারে লুকাই। ওই নিব্বারে, তোর ইচ্ছে হলে তুই ড্রেনে ঝাঁপ দে। কিছু একটা করো, বসে থাকলে হবে না, যে কোনো সময় হামলা হতে পারে। হঠাৎই একটা লোক তাদের পাশ দিয়ে দৌড়ে গেল। লোকটার সাথে ধাক্কা খেয়ে জঙ্কুক ঘুরতে ঘুরতে একটা পিলারের সাথে বাড়ি খায়। ধুর, কপাল খারাপ হলে সব দিক দিয়ে হয়। ওই শালার নাতি মন্ত্রীকে যদি আন্ডারপ্যান্ট পরিয়ে রাস্তায় না ঘোরাতে পারি, তাহলে আমার নামও জঙ্কুক না। দৌড়া ভাতিজা দৌড়া, তোর শ্বশুরের দল এদিকেই আসছে। পুলিশরা দৌড়ে এদিকে আসছিল। তাদের দেখে জঙ্কুক, জেহব আর এম দৌড়াতে দৌড়াতে একটা সার্কাসের দলের কাছে এসে থামে। তাদের যেন কেউ চিনতে না পারে, তাই তিনজন অদ্ভুতভাবে সাজে। জঙ্কুক জম্বি, জেহব ভূত এবং আর এম জঙ্গলি। তাদের কাউকে দেখে একদম চেনা যাচ্ছে না। এরপর তারা রাস্তা দিয়ে হাঁটতে থাকে, কিন্তু তাদের দেখে কেউ কেউ ভয়ে চিৎকার করছে। তেও সেই রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল। জঙ্কুক তেকে দেখে চিনে ফেলে এবং তের পিছু পিছু দৌড়াতে থাকে। জঙ্কুকের পিছনে আরএম এবং আরএমের পিছনে জেহব দৌড়াতে থাকে। তে পিছন ফিরে এরকম অদ্ভুত রকমের জিনিস দেখে ভয়ে আরো জোরে দৌড়াতে থাকে, কিন্তু জঙ্কুক তেকে ধরে ফেলে। তে তো ভয় শেষ। অতিরিক্ত ভয়ের কারণে জঙ্কুকের হাতে তে জোরে একটা কামড় বসিয়ে দিল। জঙ্কুককে কামড় দেওয়াতে নামজুন রেগে তের দিকে তেড়ে আসতেই তে ভয় পেয়ে নামজুনকে ধাক্কা মেরে জেহবের উপর ফেলে দিল। এই জঙ্গলি, কি ভেবেছিস ভয় মরে যাব? আমি ভয় পেলেও সাহসী আছি। আর এই জম্বি, হাত ছাড়, না হলে তোকে কামড়িয়ে উপরে পাঠিয়ে দিব। জম্বি তো এখন তোমাকেই মনে হচ্ছে। কি দিয়ে দাঁত ব্রাশ করো? তোমার দাঁতে এত বিষ কেন? হাতটা আমার জ্বলে গেল। রাক্ষস মেয়ে কোথাকার। এই তুমি আমার জঙ্কুক না? তুমি জম্বি কি করে হলে? আ আ এই আমার কি হয়ে গেল? আম্মু গো, তোমার মেয়ের জামাই একটা জম্বি হয়ে গেছে। আ কপালটা পুড়ে গেল। হ্যাঁ, আফসোস। এই মেয়ে, নেকা কান্না বন্ধ কর, আর তোর বাবাকে কল দিয়ে বল মামলা তুলে নিতে, না হলে তোকে কাঁচা চিবিয়ে খাবো। ঘাও। বাবা তো আপনাদের নামে মামলাই করেনি, জঙ্কুককে ফাঁসাতে চেয়েছিল, তাই তো আমি বাঁচাতে আসলাম। কিন্তু এটা কি হয়ে গেল? ও তো এখন জম্বি হয়ে গেছে। আরে আমরা তো পুলিশের হাত থেকে বাঁচার জন্য এরূপ নিয়েছি, কান্না করো না। তখনই সেখানে আবারও পুলিশের দেখা মিলে। পুলিশ এসে ওদের তিনজনের দিকে অদ্ভুতভাবে তাকায়, এরপর হাসতে হাসতে ডেকে বলে, ম্যাম, এদিক দিয়ে একটা ছিচকে চুরকে যেতে দেখেছেন? হাতে একটা কালো ব্যাগ ছিল। না, এসব চোর টোর দেখার টাইম পাইনি। ও আচ্ছা, দেখেন নাই। এরা আপনার কি হয়? আপনাকে বলবো কেন? আপনারা নিজের কাজ করুন গিয়ে। বুঝেছি বুঝেছি, সার্কাসের মেম্বার আপনারা, তাই না? আপনাদের কিন্তু দারুণ লাগছে, বিশেষ করে জঙ্গলি মশাই আপনাকে। যাই হোক, ভালো থাকবেন। হ্যাঁ, আফসোস, ওই মন্ত্রীকে ছাড়বো না।
শালা আমাদের কি নাকানিচু বানিটা খাওয়ালো। সবাই বাড়ি চলো। ওই নিবি বিয়া ক বিয়া, নাইলে কিন্তু তোর ইজ্জত হরণ করে লামু। তোকে আমি ভালো ভেবেছিলাম, এখন তো দেখছি তুই সত্যিই একটা নচ্ছার লোক। ছি, তোর ভাই জীবনও রাজি হইতো না, তাই দয়া করে রাজি হয়ে যাইগা তুই, নাইলে কিন্তু তোর খারাপ অবস্থা করে লামু নিবি জিবিন। মেয়েটাকে জোর করছিস কেন রে গুন্ডা ছেলে? ও বিয়ে করতে রাজি না হলে আমার মেয়েকে বিয়ে করে ফেল। হালার বেটা কাজী তোরে বিয়া পড়াইতে আনছি, বিয়া পড়াবি, এত কথা কস কেন? তোর খেলা এখানেই শেষ বেঈমান, এখন আমি খেলবো। ওরে মারি আল্লাহ রে আল্লাহ, আমার বাড়ির মধ্যে ইতান কি ইয়া ফসছে হে? ওই ফান খোরা সবসে তাল্লাই দা খারা কইটা দিয়ে লই তরে। আরে এডিরে বাড়ির মধ্যে ডুহাইছে কেডা? ওরে সহ এডিরে লাত্তি দিয়ে বাইর করো। বের করবো তোকে শালা ভন্ড লোভী কোথাকার। আমাদেরকে অবৈধ ব্যবসা করতে তুই তো সাহায্য করেছিস, এখন পল্টি নিচ্ছিস কেন? আরে বন্ধু, তোরা এনো কি রোস? সিফায়া বাড়ি ভর্তি মেহমান, চুপ থাক, শোন আমার কথা। আমি বোগামের নামে মামলা লাগাই দিছি। হালা একটা উটকো ঝামেলা আসিল, তোরেও ফাঁসাই নাই, তুইও আমার ফাঁসাইস না। আমরা মিল্লা জিল্লা ইনকাম করি। আয়, তোকে বিশ্বাস নেই, তুই আবার ওই পুলিশকে দিয়ে ভয় দেখাতে পারিস। আরে না, একটা হালা আইছিল সৎ পুলিশ, টেহার লোভও দেখাইছি, রাজি হই নাই। এর লেগে মিডিয়ার সামনে কইছি সব অবৈধ ব্যবসায়ীকে ধরতে সাহায্য করমু। এটা হুন্নাই দে তোর ফোলা আমার মায়ের গুম কইরা লাইছে। রাগের জিদ্দে তগরে ভয় দেখাইলাম আর কি। যা হওয়ার তা হয়েছে, এবার আমাকে তোর বাথরুমটা দেখা, ফ্রেশ হব। বেঈমান, তুই কিভাবে পারলি বেঈমানি করতে? আমি তোর জন্য কি করিনি বল? তোকে আমি নিজের ভাই মনে করতাম, আর সেই তুই কি না? এই চাচা জান, আমার বাপকে একদম বেঈমান বলবেন না। সে যা করেছে আমার আম্মা জিমিনকে বাঁচানোর জন্য করেছে। এইতে চাচির বাবা ডর ডর ডর। হ্যাঁ জঙ্কুক, বাবার কথাতেই সুগা ভাইয়া আমার ঠিকানা দিতে বাধ্য হয়েছে, এরপর বাকিটা ডর ডর ডর। আসল কাহিনী জেনে সুগাকে একদিনের ব্যবধানে কি করে ভুল বুঝতে পারলো, এটা ভেবে জঙ্কুক কান্না করে দিল। আমাকে মাফ করে দে সুগা, আমি তোকে বুঝতে পারিনি। এই তিনগো দুনিয়ার মধ্যে কেউ থায় না দেখা তাগরে কেউ বিশ্বাস করে না। বাইকে নিজের লগে রাখে ঠিকই, কিন্তু বাই আর বানাইতে পারে না। এইভাবে বলিস না সুগা, কমু না কোনো কথা, চুপ করে থাই। কি রে, রাগ করেছিস নাকি? রাগ করতাম না, কি করতাম ক? তুই কত বড় কথাটা আমারে কইলি? আমি নাকি বেঈমান? আচ্ছা, তোর সাথে আমার বোনের বিয়ে দেব, এবার রাগ কমা। আমি না বেঈমান? আমার মতো বেঈমানের লগে তোর বোনের বিয়ে দিবি কি? তোর বোনের বিয়ে দিবি ভদ্রলোকের লগে। তুই সত্যি জীবনকে বিয়ে করবি না? হ্যাঁ সত্যি, আর একবার কইলি রাজি হয়ে যাবো গা। কাজী সাহেব কি আর করবেন, আমার আর তেল বিয়ে পড়ান। কি রে বেটা, তুই আর একবার কইলি না গিল্লি গিয়া? শোন, বিয়ে শাদী হচ্ছে মনের ব্যাপার। তোর যেহেতু মন চায় না আমার বোনকে বিয়ে করতে, তাহলে জোর করবো কেন? দেখ জঙ্কুক, এটা কিন্তু মানানসই হইতাছে না। মানান হোক বা বেমানান, তোকে আগে বলেছিলাম, তুই রাজি হসনি। আগামী 2 মাসের আগে তুই বিয়ে করতে পারবি না। 2 মাস? হ্যাঁ 2 মাস। এই বিলাই সব তোর জন্য হয়েছে, বেশি পাকড়ামি করিস তুই, এখন বসে বসে মুড়ি খা। ওই আম্মু, উপরের মধ্যে বয়ে বয়ে দেখতেছো না? হ্যাঁ বয়ে বয়ে দেখো, বালা করে দেখো, তোমার বাবুর আর বিয়ে করা হইলো না।